আসসালামু আলাইকুম। বাংলাদেশে টিভি টক শোতে অনেকে আইসা বলেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আসলে প্রকৃতপক্ষে সংস্কার কোনো চলমান প্রক্রিয়া না। এটা অবকাঠামোগত উন্নয়ন না, বা এটা বৈশ্বিক কোনো বিপ্লব না যে আস্তে আস্তে এক জায়গায় ঘটলে সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে বিভিন্ন জায়গায়। এটা হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্ন, এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এটা কোনো চলমান প্রক্রিয়া না। এবং যেসব সংস্কারের প্রস্তাব এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসছে, মোটামুটি বোঝাই যাইতেছে এর সাথে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা একমত না। তারা বিশ্বাস করে যে তারা ক্ষমতায় এসে একটা নির্বাচিত সরকার হয়ে তারপর তারা সংস্কার করবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার করবে সেটা যদি রাজনৈতিক দলের বিপক্ষে যায়, রাজনৈতিক দলের কোনো স্বার্থ হাসিল না হয়, তখন সেই সংস্কার আপনার এরা ক্ষমতায় এসে সেটাকে তুলে নেবে। এখন এমন সংস্কার এই সরকারকে করে যেতে হবে বা করে যাওয়া উচিত যেটা আসলে নির্বাচিত সরকার সেটা ভাঙতে পারবে না। এটা কিভাবে সম্ভব? মনে করেন এই যে আপনার বর্তমানে যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসছে, যে দলীয় প্রধান তিনি সরকার প্রধান হতে পারবেন না, এই সংস্কার কিন্তু রাজনৈতিক দলগুলো মানবে না। এটা যদি করাও হয়, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে এটাকে তুলে নিয়ে যাবে। তারপর উচ্চকক্ষ এবং আপনার নিম্নকক্ষ, যেটা দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থা, এইটা হয়তো থাকবে, কিন্তু এটা থেকেও কোনো লাভ হবে না। সেই যেই লাভ সেই করি। এটা কিভাবে রাখা যায় বা কিভাবে এই সংস্কারটা করে গেলে তারপর পরবর্তীতে অন্য কোনো সরকার এসে এটাকে পরিবর্তন করতে পারবে না, সেই পদ্ধতিতে আমাদের যাইতে হবে। প্রথমে রাষ্ট্রপতি হতে হবে বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। কোনো এই আপনার বর্তমান পরিপ্রেক্ষিতে যে রাষ্ট্রপতি আছে, এই রাষ্ট্রপতি কোনো কাজের না। এটা শুধুই একটা পদ পজিশন দিয়ে রাখছে, আসলে কোনো কাজের না। সর্বময় ক্ষমতার অধিকারী থাকে প্রধানমন্ত্রী। তো রাষ্ট্রপতিকে সক্রিয় করতে হলে কী করতে হবে? আপনাকে নির্বাচনী রাষ্ট্রপতি আপনার করতে হবে। রাষ্ট্রপতিতে মনোনয়ন নির্বাচিত হতে হবে, জনগণের ভোটে, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হতে হবে। এখন জনগণের ভোটে যদি নির্বাচিত রাষ্ট্রপতি হয়, সেই রাষ্ট্রপতিকে আপনি চাইলেই সরাইতে পারবেন, এবং সেই রাষ্ট্রপতির আন্ডারে কিছু আপনার স্পেসিফিক কিছু মন্ত্রণালয় থাকতে হবে। যেমন আপনি নতুন যদি কোনো, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেমন বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই চারটি বাহিনী ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এটা রাষ্ট্রপতির আন্ডারে থাকবে। তারপর মনে করেন একটা অডিট মন্ত্রণালয় তৈরি করা যেতে পারে। অডিট মন্ত্রণালয় কী করবে? বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে, এগুলোকে সে অডিট করবে, এবং অডিট করে সরাসরি রাষ্ট্রপতিকে তারা রিপোর্ট করবে। রাষ্ট্রপতি এটা নিয়ে তারপর তিনি আপনার অ্যাকশন নেবেন কীভাবে? তার যে উচ্চকক্ষ, যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ থাকবে, নিম্নকক্ষে মনে করেন সংসদ সদস্যের সংখ্যা থাকতে পারে 200। আমাদের বাংলাদেশে এত ছোট একটা রাষ্ট্রে 400-500 সংসদ সদস্য দরকার নেই। এটা একটা ভাওতাবাজি এবং লুটপাটের এটা এই সংস্কারে দেখবেন সবাই রাজি হইবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলবে, হ্যাঁ ঠিক আছে, 500 সংসদ সদস্য দেওয়া হয়েছে, বানানো হয়েছে, এইটাই আমরা চাই, কারণ সবাই এমপি মন্ত্রী হইতে পারবে। এই হলো তাদের ধান্দাবাজি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সংসদ সদস্য রাখতে হবে 2 জন, মানে 200 জন, আর উচ্চকক্ষে রাখতে হবে 100 জন। এবং উচ্চকক্ষের যেসব সংসদ সদস্য, এরা থাকবে আতেলরা, বিজ্ঞরা, এক্সপিরিয়েন্স যারা লোকজন, যাদের অভিজ্ঞতা আছে, বিভিন্ন ইউনিভার্সিটির আপনার প্রভাষক হইতে পারে, এরা থাকবে, যারা জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, তাদেরকে এখানে রাখতে হইবে, এবং এরা হবে রাষ্ট্রপতির মনোনয়নকৃত। এখন তাহলে কি হবে দেখেন, প্রধানমন্ত্রীর আন্ডারে একটা নিম্নকক্ষ থাকবে, সংসদ সদস্যরা থাকবে সেখানে, প্রধানমন্ত্রী চাইলেই উচ্চকক্ষের সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতির আন্ডারে থাকবে উচ্চকক্ষ, এখানে এই উচ্চকক্ষ রাষ্ট্রপতিকে প্রোটেক্ট করবে এবং নিম্নকক্ষ প্রধানমন্ত্রীকে প্রোটেক্ট করবে। তো এর একটা ভারসাম্য আসবে। নিম্নকক্ষ চাইলে কোনো আইন উচ্চকক্ষে পাঠাইয়ে তারপর পাশ করাই নিতে পারবে না। এভাবে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এবং এই যে অডিট যদি একটা মন্ত্রণালয় করা হয় অডিট, তাইলে কিন্তু তারা কি করবে? দুর্নীতি দমন কমিশনের সাথে অ্যাডজাস্ট হইয়া তারপর তারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠানকে অডিট করবে, এবং সেই অনুযায়ী তারা অ্যাকশন নেবে। এবং দুর্নীতি দমন কমিশন যদি রাষ্ট্রপতির আন্ডারে থাকে, তাহলে এই যে এমপি মন্ত্রীরা লুটপাট করে, দেশের টাকা বিদেশে পাচার করে, এগুলো কিন্তু তারা করতে পারবে না। তো এই রকমের সংস্কারগুলো করতে হবে। এই উল্লেখযোগ্য সংস্কারগুলো যদি করা হয়, তাহলে মনে করেন বাংলাদেশে এই পরবর্তী নির্বাচিত সরকার আসলেও এই সংস্কারকে তারা আপনার করতে পারবে না, বিলুপ্ত করতে পারবে না। এই জন্য নির্বাচিত রাষ্ট্রপতি দরকার। এই জিনিসটা আসলে রাখা উচিত ছিল, সেটা তারা রাখে নাই। তারা অনেকগুলো এমপি মন্ত্রী পদ পজিশন নতুন করে তৈরি করতেছে, যাতে রাষ্ট্রের ব্যয় বাড়ে, রাষ্ট্রের টাকা পয়সার আরও অপচয় হয়। এখন এইভাবে তো এই চিন্তা তো আপনার রাজনৈতিক দলগুলো করবে না। রাজনৈতিক দলগুলো কখনোই বলবে না এই যে 400-500 এমপি মন্ত্রী না হোক।
তারা চাইবে কি, তারা মনোনয়ন এক একটা মনোনয়ন বিক্রি করবে। এখন 300 সংসদ সদস্যের মনোনয়ন বিক্রি করে যদি 300 কোটি টাকা পায়, তারা এখন 500 সংসদ সদস্য মনোনয়ন বিক্রি করে তারা 500 কোটি টাকা পাইবে, এভাবে 5000 কোটি টাকা পাইবে। তো তারা চাইবে এই রাষ্ট্রটাকে লুটপাট করে, রাষ্ট্রের লুটপাট করে খাইতে। তো এই এলিট শ্রেণীর পরিবর্তন, এলিট শ্রেণীর যাতে উন্নতি হয়, এলিট শ্রেণী যাতে খাইতে আছে তারা যারা আরও খাইতে পারে, আর যারা একেবারে ওই আপনার যে মানুষটা রিক্সা চালাই খায়, যে মানুষটা শ্রমিক, যে মানুষটা প্রবাসী, ওরা যেভাবে আছে ওরা ওভাবেই থাকবে, ঠিক আছে? এদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এদের ভাগ্যের পরিবর্তন তখনই হবে যখন রাষ্ট্র দাঁড়াইবে, রাষ্ট্রের ভিতরে আপনার কর্মসংস্থান বাড়বে। কোনো রাজনৈতিক দল কখনোই কোনো কর্মসংস্থান আপনার কর্মসংস্থানের সুযোগ করবে না, কারণ কর্মসংস্থান বাড়লে কর্মে মানুষ ঢুকে যাবে, তখন আর এই রাজনৈতিক চেলাপেলা তৈরি হবে না, এবং তারা চাইলেই মানুষকে মাঠে নামাইতে পারবে না। কারণ আমি যদি রাজনীতি করে খাই, তাহলে আমার রাজনীতি করে খাইতে হইবে এবং আমার মাঠে নামতে হইবে। যখনই কর্মসংস্থান বৃদ্ধি পাইবে তখন মানুষ কর্মে ঢুকে যাইবে, এবং এই যে আগলা মানুষগুলো যাদেরকে নিয়ে মনে করেন এই যে মিছিল করে, মিটিং করে, এইটা করে সেইটা করে, এদের সংখ্যা কমে যাবে, তখন কিন্তু রাজনৈতিক শক্তি কমে যাবে। তো এই কাজগুলা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাইবে না কর্মসংস্থান বৃদ্ধি হোক। এটা জাস্ট একটা ভাওতাবাজি, যে যতই কথা বলুক তারা এগুলো করবে না, কারণ তারা খুব ভালো করেই জানে যে বেকার যদি না হয়, বাংলাদেশে যত বেকার সংখ্যা বাড়বে তত রাজনীতিবিদ বাড়বে এবং তত আমার ক্ষমতা বাড়বে। এটাই তারা করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং এগুলোই তারা করবে। এই জায়গাগুলো আসলে সংস্কার দরকার। এখন যেহেতু একটা সময় এসেছে সংস্কারের, এই সংস্কারগুলো আসলে করা উচিত, এবং এমন সংস্কার করা উচিত পরবর্তীতে যাতে হাত দিতে না পারে। এই জন্য গণপরিষদ নির্বাচন ছাত্ররা চায়, কিন্তু ছাত্রদের চাওয়া উচিত ছিল রাষ্ট্রপতি নির্বাচনও চাওয়া উচিত ছিল, যে সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। গণপরিষদ নির্বাচন হলে হবে কি, নতুন সংবিধান হবে, এবং নতুন সংবিধান হইলে, নতুন সংবিধান যখন প্রণয়ন করা শেষ হয়ে যাবে তখন এই গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। আলটিমেটলি ছাত্ররা কিন্তু কিছু পাচ্ছে না, তারা একটা নতুন সংবিধান পাচ্ছে, রাষ্ট্র একটা নতুন সংবিধান পাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ছাত্ররা কোনো কিছুই পাচ্ছে না। এবং এই ছাত্রদেরকে ছাত্ররা যে ভয়টা করে, শুধুমাত্র তারা নিজেরা বাঁচার জন্য আসলে গণপরিষদ নির্বাচনের কথা বলে, ঠিক আছে? যে যদি এই সংবিধানই চলে, এই সংবিধানে যদি থাকে, যদি কখনো মনে করেন কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে এই ছাত্রদেরকে ধরে ধরে তারপর ফাঁসি দেওয়া হইবে। সেই ভয়ের জায়গা থেকে শুধুমাত্র তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে। তাদের আরও একটা জিনিস চাওয়া উচিত, রাষ্ট্রপতি নির্বাচন। এবং বিএনপি গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করে কোন কারণে? তারা যে যুক্তিটা দেখাইছে যে এমপি নির্বাচিত হবে যে 300 সংসদ সদস্য, তারাই নাকি আবার গণপরিষদের সদস্য হবে, তারাই আপনার সংবিধানের পরিবর্তন নিয়ে কথা বলবে একটা সময় করে, যেটা আসলে আসিফ নজরুল স্যার সাক্ষাৎকারে বললেন যে এরাই সন্ধ্যার পরে একটু বসবে, বৈশা তারপর এটা নিয়ে আলাপচারিতা করবে, তারপর নতুন সংবিধান রচনা। আরে ভাই, সংসদ সদস্য নির্বাচিত হয় কারা? শামীম ওসমানের মতো লোক সংসদ সদস্য নির্বাচিত হয়, আপনার মমতাজের মতো লোক সংসদ সদস্য নির্বাচিত হয়, যারা কলম ভাঙে তাদের মতো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়। তো এরা যদি আবার সংবিধানের পরিবর্তন, সংবিধান নিয়ে কথা বলে, যারা কোনোদিন সংবিধান খুলে দেখে নাই, সংবিধানের ভিতরে কি লেখা আছে কোনোদিন নিজেরা পড়ে নাই, তো তারা আসলে কি দেশে সংবিধান লিখবে, বা তারা সংবিধানের কি পরিবর্তন নিয়ে আসবে? তারা তো পারলে ওই গান, গজল, কবিতা, সেই গুণকীর্তন এগুলো ঢুকাই দেবে সংবিধানের ভিতরে। তো এরা মূলত আসলে যারা সংসদ সদস্য হয়, তারা মূলত আপনার সংবিধান কি বা সংবিধান কতটুকু সংশোধন করা দরকার, কোথায় হাত দেওয়া দরকার, কোথায়, এগুলো আসলে তাদের দ্বারা হয় না, এগুলো তাদের কাজও না। আপনারা জানেন যে নেপালে যে সংসদ সদস্য সংবিধান হয়েছিল আপনার গণপরিষদ নির্বাচন হয়েছিল, সেখানে গণপরিষদের সদস্যের সংখ্যা হয়েছিল 600, তাদের সংসদ সদস্যের সংখ্যা 250, কিন্তু গণপরিষদের আপনার সদস্য নির্বাচিত হয়েছিল 600। তার পরবর্তীতে সেই 600 মানুষ মিলে কিন্তু তারা সংবিধান রচনা করছে। তো এই জায়গাগুলো বোঝা উচিত, সংবিধান রচনা করা সংসদ সদস্যদের কাজ না। তারা রাজনীতি বোঝে, রাজনীতি ভালো বোঝে, রাজনীতি কারে ধরতে হইবে, কারে মারতে হইবে, কারে ফোন করে থানায় ফোন দিয়ে কারে ছাড়াইতে হইবে, এগুলো তারা ভালো বোঝে। কিন্তু রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের সংবিধান, এখানে জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে নিয়ে আসতে হইবে, এখানে আতেলদেরকে নিয়ে আসতে হইবে, এখানে প্রত্যেকটা শ্রেণীর, রাষ্ট্রের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে এখানে নিয়ে আসতে হইবে। সেজন্যই তারা গণপরিষদ নির্বাচন চায়, এবং গণপরিষদ নির্বাচন তারা সংবিধান রচনার জন্য সংবিধানকে রচনা করে, যদি সংবিধানকে পুনর্লিখে তারপর তারা বিলুপ্ত হয়ে যাবে। এতে এমন রাষ্ট্রের এই ছাত্রদের কোনো এখানে আসলে নাই, এমন না যে গণপরিষদ নির্বাচন হলে ছাত্ররা শক্তিশালী। আর ছাত্ররা তো কিছুই করতে পারবে না, কারণ সংবিধান রচনার পর গণপরিষদের কোনো মূল্য নাই, এটা বিলুপ্ত।
গণপরিষদ নির্বাচন বছর বছর হয় না। গণপরিষদ নির্বাচন একটা রাষ্ট্রের ক্রান্তি লগ্ন, যখনই রাষ্ট্রের পরিবর্তনের, সংবিধান পরিবর্তনের কথাও আসে, তখন আসলে গণপরিষদ নির্বাচন হয়। কিন্তু বিএনপি এটাকে বারবার বাধা দিতেছে। তারা বলতেছে সংসদ সদস্যরা গণপরিষদ মানে করবে, গণপরিষদের দায়িত্ব পালন করবে, সংবিধানের পরিবর্ধন করবে তারা। এটা একটা আজব প্রস্তাব। এবং তারা যে বলে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটাও একটা আজব কথাবার্তা। সংস্কার কোনো চলমান প্রক্রিয়া না। রাষ্ট্র সংস্কার করতে হলে এখনই সংস্কার করা উচিত, এবং সেটা ডক্টর ইউনূসের হাতেই করতে হবে। এই যে আপনি সংবিধান, ডক্টর ইউনূস যেগুলো বলতেছে যে অনলাইনে দিয়ে দিতে হইবে, কে কি চায় কে কি চায় না, এতে আসলে তেমন কোনো ফল আসবে না। মানে সবাইকে সাথে নিয়ে আপনি কোনো সংস্কার করতে পারেন না। বাংলাদেশের কোনো সমস্যার সমাধান আপনি সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে করতে পারবেন না। এই যে প্রস্তাবগুলো আসছে, একটা জায়গায় সমস্ত রাজনৈতিক দল একমত হবে, সেটা হলো সংসদ সদস্যকে 500 সদস্য বিশিষ্ট করা হোক। 500 না, এটাকে যদি আপনি বলেন যে 1000 সংসদ সদস্য বিশিষ্ট সংসদ করতে হইবে, প্রত্যেকটা রাজনৈতিক বলবে হ্যাঁ আমরা রাজি, হ্যাঁ আমরা রাজি। তাইলে কি হইবে? কারণ আমি এমপি হইতে পারবো, আমি মন্ত্রী হইতে পারবো। এই হলো তাদের ধান্দাবাজি। তো এই ধান্দাবাজিতে আবার আপনারা প্রস্তাব করে দিয়েছেন। তো এখন তো তারা মানে এখন তাদেরকে আরো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এতে ক্ষতিটা হবে দিন শেষে আপনার আমার। কারণ আপনার আমার ট্যাক্সের টাকায় এই 500 সংসদ সদস্যকে আপনার পাহারা দেওয়া হবে, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে বাড়ি দেওয়া হবে, তাদেরকে পুলিশ দেওয়া হবে, তাদেরকে প্রোটোকল দেওয়া হবে। এবং 500 সংসদ সদস্য যখন হবে, বাংলাদেশের রাজনীতিবিদ আরও বাড়বে, রাজনীতি আরও ব্যাপক হবে, আরও মারামারি, আরও কাটাকাটি, আরও ছিনতাই, আরও বাজার দখল, আরও ঘাট দখল, এগুলোই হবে। আসলে সংসদ সদস্যের সংখ্যা আরও কমানো উচিত। এখন যদি 300 থাকে, সেটাকে 200 করা উচিত। এবং এই যদি এটাও করেন যে 200 এই সংসদ সদস্যদের ভিতর থেকেই আপনার উচ্চকক্ষ নেবেন, তাহলে 300 সংসদ সদস্য থাকুক, এই 300-র ভিতর থেকে আপনি রাষ্ট্রপতি করে আপনার রেফারেন্স করে, তারপর এদের ভিতর থেকে আবার 100 আপনার সংসদ সদস্য নেওয়া হোক, মানে উচ্চকক্ষে নেওয়া হোক। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে 200 সংসদ সদস্য করেন বাংলাদেশকে বিভক্ত করে, বা কিছু কিছু সংসদ সদস্য পদ বিলুপ্ত করে, আর 100 সংসদ সদস্য শুধু রাষ্ট্রপতি নিয়োগকৃত সংসদ সদস্য হোক, যেটা উচ্চকক্ষে থাকবে।